নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে নয়া মাত্রা। এবার নাম না করে সোমনাথ শ্যামকে আক্রমণ করলেন অর্জুন সিং। তার বক্তব্য যে কিছু লোক দলে থেকে দলের ক্ষতি করছে, এমনই মন্তব্য শোনা গিয়েছে অর্জুন সিংয়ের গলায়। সাংসদ অর্জুন সিং, আমরা জানি গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে এই ব্যারাকপুরে অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের মধ্যে যে দ্বন্দ্ব, একে অপরের দ্বন্দ্ব মেটাতে খোদ দলনেত্রী বার্তা দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনিও বৈঠক ডেকেছিলেন, যদিও সোমনাথ শ্যাম সেই বৈঠকে যাননি। এবার অর্জুন সিং নাম না করে সোমনাথ শ্যামকে আক্রমণ করলেন। কি বলেছেন তিনি, শোনাবো। ইদানিং আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্ট 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল, আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। জানি এরা তো সিকিউরিটি নিয়েই, মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে। এদের সিকিউরিটি তুলে দিক। মানে আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে, এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ। অর্জুন সিং এবার নাম না করে সোমনাথ শ্যামকে আক্রমণ করলেন। অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তার বক্তব্য দলে থেকে দলের ক্ষতি করছে কিছু লোক। দলনেত্রীর কাছে আর্জি, এদের নিরাপত্তা তুলে নিন, এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং। সোমনাথ এবং অর্জুন দ্বন্দ্বে নয়া মাত্রা। সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং বারবারই আমরা দেখছি যে একে অপরের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। সোমনাথ শ্যাম নতুন বছরের শুরুর দিনেও তিনি অর্জুন সিংকে আক্রমণ করতে ছাড়েননি, যদিও তিনি নাম উল্লেখ করেননি। আজকেও অর্জুন সিং পাল্টা আক্রমণ করেছেন, কিন্তু সোমনাথ শ্যামের কোনো নাম তিনি উল্লেখ করেননি। অর্জুন সিংয়ের বক্তব্য আরও একবার শোনাবো আপনাদের। ইদানিং আমরা রোজই দেখছি কেউ কোনো না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলছে। আমাকে যেদিন আমার এগেনস্ট 10 দিন ধরে বলে যাচ্ছিল, আমাকে পার্টি বারণ করেছিল, আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি। আমি শুধু পার্টির কাছে আবেদন করব, এই যারা দলের ক্ষতি করছে কিছু সো কল্ড লোকেরা, তাদের শুধু সিকিউরিটি তুলে দিক, এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে। জানি এরা তো সিকিউরিটি নিয়েই, মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে। এদের সিকিউরিটি তুলে দিক। মানে আমাদের নেত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে, এদের তুলে দিক, তাহলেই দলকে যে খাস্তা করছে, বিজেপির হাত মজবুত করছে, সবটাই বন্ধ। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং রয়েছেন সরাসরি। শুভজিৎ, অর্জুন সিংয়ের আজকে যে বক্তব্য, তার বক্তব্যে যে লক্ষ্য যে সোমনাথ শ্যাম, সেটা মোটামুটি পরিষ্কার। তিনি বলছেন যে তার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে আক্রমণ চলছে এবং দলে থেকে দলের ক্ষতি করছে এক শ্রেণীর মানুষ। সেক্ষেত্রে এই যে কোন্দল, অর্জুন সিং সোমনাথ শ্যামের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো আরও বাড়লো। বিগত বেশ কয়েকদিন ধরে যে দ্বন্দ্ব প্রকাশ্যে একেবারে চলে এসেছিল, তা কিন্তু রাশ টানতে কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী তিনি বারণ করেছিলেন অর্জুন সিংকে কোনো রকম কোনো কথা বলতে। সেই কথাকে মাথায় রেখে কিন্তু অর্জুন সিং মুখে কুলু পেতেছিলেন, কিন্তু শ্যাম ছিল সেই শ্যামের জায়গাতেই। সোমনাথ শ্যাম লাগাতার একের পর এক বিভিন্ন দলীয় কর্মসূচি থেকে আক্রমণ করতে কিন্তু ছাড়েননি সাংসদ অর্জুন সিংকে। আজকে অবশেষে সাংসদ কিন্তু আবারও একই কথা বললেন, নাম না করে বিধায়ক সোমনাথ শ্যামকে বলেন যে আমি দলের নির্দেশ অনুযায়ী মুখ চুপ করে
নিজেরও মুখ বন্ধ করে রয়েছে, কিন্তু অন্য কাউকেও মুখ বন্ধ করে রাখতে হবে, তাতে কিন্তু দলের ক্ষতি। তুমি জানো সামনে 2024-এর নির্বাচন, ইতিমধ্যেই দল ব্যস্ত হয়ে পড়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়া এই সিট আবার তৃণমূল কংগ্রেস পাবে, কিন্তু সেদিকেও যেমন তৃণমূল কংগ্রেসের একটা লক্ষ্য রয়েছে, অপরদিকে কিন্তু এই সাংসদ বিধায়কের দ্বন্দ্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নিচু স্তরের যারা কর্মী রয়েছেন তাদেরও কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের এক অংশের দাবি। তবে এর মধ্যে কি আদৌ কি এদের দ্বন্দ্ব মিটবে? আগেও কি তৃণমূল কংগ্রেস এই হাতছাড়া হয়ে যাওয়া সিট কি ফিরে পাবে? শুভজিৎ, তৃণমূল এই যে কংগ্রেসের বিধায়ক নেতৃত্ব সাংসদের দফায় দফায় এই এই নিয়ে দ্বন্দ্ব কিন্তু বৈঠক করছেন। তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা কিভাবে দেখছেন? এ তো আজকে শুরু হয়েছে এমন না, গত কয়েকদিন ধরে তো চলছে। স্বাভাবিকভাবে নিচুতলার কর্মীরা স্বাভাবিকভাবে হতাশা হয়ে পড়ছেন, কারণ নিচুতলার কর্মীদের কাছে দলটা হচ্ছে তাদের কাছে সবার আগে। নেতা যেমন তাদের আগে থাকে, কিন্তু তাদের আগে কিন্তু দল। নিচুতলার কর্মীরা ইতিমধ্যে হতাশা হয়ে পড়ছেন, তারা ভাবছেন হয়তো 2019-এর পরে যে অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই ভাটপাড়া, জগদ্দল, এই নোয়াপাড়া বিভিন্ন জায়গা, অর্থাৎ ব্যারাকপুর লোকসভার বিভিন্ন জায়গায় যখন অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল, আবারও যদি তৃণমূল কংগ্রেসের হাত থেকে এই সিট বেরিয়ে যায়, অর্থাৎ এই আসন যদি বেরিয়ে যায়, আবারও কিন্তু একই জিনিস হতে পারে। কারণ তুমি জানো তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন তারা অত্যন্তই তারা আশাবাদী ছিলেন এবারে হয়তো তাদের হাতে থাকবে এই আসনটি, কিন্তু যেভাবে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে দেখা দিচ্ছে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের উপরতলা কেন নিচুতলা কর্মীদের মনেও কিন্তু একটি মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ঋষিকেশ দা, শুভজিৎ, এই ক্ষেত্রে এই যে সাংসদ বিধায়কের মধ্যে যে কোন্দল, তাতে কি ওই অঞ্চলের বিজেপি নেতৃত্ব তারা উজ্জীবিত হচ্ছে? দেখো স্বাভাবিকভাবে বিজেপির কাছে পাওয়া সিট, কারণ আজকে কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ এসছেন, তিনি বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের এই সিট কোনোদিনও ছিল না। সাংসদ অর্জুন সিং কিন্তু সাংসদ হয়েছেন বিজেপি টিকিটে। অবশ্যই তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপির কিন্তু একটি বড় সফলতা হতে পারে বলেও কিন্তু মনে করছেন বিজেপির জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্বে সহ একাধিক বিজেপির কর্মীরা। তারা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীদের উপর কিন্তু নানা রকম ভাবে কটূক্তিও করতে ছাড়ছেন না রাস্তাঘাটে, যে আমাদের এই সিট জিতে পাওয়া, আমরা আবারও এই আসনটি আমরা আবার ছিনিয়ে নেব তাদের কাছ থেকে। অতএব বজায় থাকবে বিজেপির যে কোনো প্রার্থী হোক না কেন, এই ব্যারাকপুর লোকসভার সিট কিন্তু বিজেপি থাকবেই বলে মনে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঋষিকেশ দা, শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর দ্বন্দ্ব তা নয়া মাত্রা পেল বলা যেতে পারে। অর্জুন সিং আজকে নাম না করে সোমনাথ শ্যামকে আক্রমণ করেছেন। তার বক্তব্য, দলে থেকে দলের ক্ষতি করছেন এক শ্রেণীর মানুষ, তারা আসলে বিজেপির হাত শক্ত করছেন। দলনেত্রীকে বলবো এদের নিরাপত্তা তুলে নেওয়া হোক, এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং। তার বক্তব্য, দলে থেকে দলের ক্ষতি করছেন কিছু মানুষ, নাম না করে সোমনাথ শ্যামকে আক্রমণ এবার সাংসদ অর্জুন সিং এর। পাশাপাশি সোমনাথ শ্যামকে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে তিনি লাগাতার আক্রমণ করছিলেন অর্জুন সিংকে। এবার অর্জুন সিংও পাল্টা আক্রমণ করলেন, তবে নাম না করে এই আক্রমণ। এবং তার বক্তব্য, দলনেত্রীকে বলবো যে যারা এভাবে দলের ক্ষতি করছেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক। আর এবার অর্জুন সিংকে আক্রমণ কুণাল ঘোষের। দলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এবার অর্জুন সিংকে আক্রমণ করেছেন। তার বক্তব্য, দল বদলু অর্জুন সিং, আগে প্রায়শ্চিত্ত করুক, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ এবার অর্জুন সিংকে পাল্টা আক্রমণ করেছেন, অর্থাৎ এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেখানে যে তৃণমূলের গোষ্ঠীকন্দল, তাতে আরও মাত্রা পেল। এবং এতে কোথাও গিয়ে কি তাহলে অর্জুন সিংকে কোণঠাসা করার একটা চেষ্টা হচ্ছে? কারণ এই অর্জুন সিংকে এবার পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তার বক্তব্য যে দল বদলু অর্জুন সিং, আগে প্রায়শ্চিত্ত করুক, এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। কুণাল ঘোষ কি বলেছেন শুনুন আপনারাই। অর্জুন বাবু কি বলছেন, কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে,
এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতে যান, তাহলে আগে উনি নিজের এলাকাটা সামলান, দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন। যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না। তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন, ফিরে এসছেন, প্রায়শ্চিত্ত করুন, তার বেশি কথা বলতে যাবেন না। নজর রাখবো পরের খবরে। 24 লোকসভা ভোটের আগে তৃণমূলে গোষ্ঠী কোন্দল অব্যাহত। অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় ও সহ সভাপতি ইসমাইল খানের কোন্দল প্রকাশ্যে। শাসক দলে দুই গোষ্ঠীর দ্বন্দ্বে দুটি তালা পড়েছে এক বুথ কার্যালয়ে। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠক আলোচনা হলেও ফল হয়নি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। চন্দ্রকোনায় তৃণমূল কার্যালয়ে দুই গোষ্ঠীর তালা। দলীয় কার্যালয় দখলকে ঘিরে প্রকাশ্যে কোন্দল। গোষ্ঠী কোন্দলে কড়া তৃণমূল সুপ্রিমো। কোন্দল থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আসরে নামতে হয় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। এবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় দলীয় কার্যালয় দখলকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের কোল্লা বুথ তৃণমূল কার্যালয় এবং ভগবন্তপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের চাবি কার দখলে থাকবে, এই নিয়ে টানা পড়েন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে। কোল্লা দলীয় কার্যালয়ে একটি তালা নির্দলদের, অন্য তালা তৃণমূলের। অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় এবং সহসভাপতি ইসমাইল খানের কোন্দল প্রকাশ্যে। নির্দলদের মদত দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সহসভাপতির বিরুদ্ধে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এলাকায় জয়ী হয়েছে তৃণমূলেরই গোঁজ নির্দল প্রার্থী। অঞ্চল সভাপতি এবং সহসভাপতির কোন্দলে অঞ্চল কার্যালয়ে যাওয়া বন্ধ করেছেন অঞ্চল সভাপতি। দ্বন্দ্ব মেটাতে একাধিক বৈঠকে আলোচনা হলেও ফল মেলেনি। তৃণমূল নেতা কর্মীরা চাইছেন দলের কার্যালয়ে বসতে। অন্যদিকে জয়ী নির্দলদের দাবি, তারা জয়ী হয়েছে এলাকায়, তাই দলীয় কার্যালয়ে তারাই বসবে। 2023-এর যে পঞ্চায়েত বোর্ড গঠন হলো, 11ই আগস্ট বোর্ড গঠন হওয়ার পর যারা নির্দলকে সমর্থন করে নির্দলদের জিতেছিল, সেই নির্দলদের নিয়ে বোর্ড গঠন করে। বোর্ড গঠন করার পর কোল্লা এবং খুরশি দুটি পার্টি অফিসে সেই নির্দল সমর্থকরা তালা মারে এবং অঞ্চল পার্টি অফিসে চাবি দেওয়া ছিল, সেই চাবিকে ভেঙে তারা প্রবেশ করে। সাসপেন্ড হয়ে নির্দল রয়েছে, নির্দলদের যারা সমর্থন করছিল তারা তালা দেওয়ার পর তৃণমূলের কর্মীরা সেখানে আরেকটি তালা দেয়। কোল্লা খুরশি তৃণমূলের দুর্গ, সেই জায়গায় আজকে নির্দলরা 200 করে ভোটে জিতছে। তার মানে ভাবতে হবে যে কোল্লার মানুষ কত সেই এলাকার নেতৃত্বরা কাজ করেছে, যে মানুষ প্রতীককে না ভোট দিয়ে, জড়া ফুলেরা ভোট দিয়ে, নির্দলকে আমচিহ্ন ভোট দিয়ে তারা জয়লাভ করালো কেন নাকি? এই কিছু এমন নেতৃত্ব ফুটে উঠেছিল যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম যে এই সব জিনিসগুলো যদি না বন্ধ করেন তাহলে কিন্তু আগামী দিনে দলের ভাবমূর্তি খারাপ হবে। শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ক্রমশ জোরালো হচ্ছে। লোকসভা ভোটের আগে এই গোষ্ঠী কোন্দলে রীতিমতো বিব্রত তৃণমূল। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। দেশজুড়ে এমনই কৃষক আন্দোলনের জেরে 3টি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। সেই পথেই কি এগোচ্ছেন ট্রাক চালকদের আন্দোলনকারীরা? মোদী সরকারের বিতর্কিত পরিবহন আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন ট্রাক চালকরা। লাগাতার আন্দোলনের জেরে দুর্ঘটনায় শাস্তির নিদান নিয়ে কেন্দ্রীয় সরকার পিছু হটলেও বিক্ষোভ অব্যাহত ট্রাক চালকদের। দেশজুড়ে এমনি কৃষক আন্দোলনের জেরে 3টি বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। आपको पूरे देश को ये बताने आया हूं कि हमने 3 कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। এবার ভারতীয় ন্যায় সংহিতায় দুর্ঘটনায় শাস্তির নিদান নিয়ে দেশ জুড়ে আন্দোলন, বিক্ষোভ। নতুন পরিবহন নীতি বাতিলের দাবিতে সোচ্চার ট্রাক, বাস, ট্যাঙ্কার চালকরা। চাপে পড়ে কিছুটা পিছু হটল কেন্দ্র। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই আইন লাগু নয়, আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার। सरकार ये बताना चाहती है कि ये नए कानून एवं प्रावधान अभी लागू नहीं हुए हैं। हम ये भी बताना चाहते हैं कि भारतीय न्याय संहिता की धारा 106(2) को लागू करने से पहले ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस से विचार विमर्श करने के बाद ही निर्णय लिया जाएगा।
পরিবহন আইনে ধীরে চলনীতি, আলোচনা না করে আইন বলবৎ নয়। আপাতত ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের, যে রইল ক্ষোভ। কেন্দ্রের আশ্বাস পেয়ে আপাতত ধর্মঘট প্রত্যাহার করলেও ট্রাক চালকদের ক্ষোভ কিন্তু জিয়েই রইল। বুধবার রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ দেখালেন ট্রাক চালকরা। তাঁদের মতে নয়া কেন্দ্রীয় নীতির ফলে গাড়ি চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। নতুন আইনে বলা হয়েছে, যদি ট্রাকের ধাক্কায় কোনো মানুষের মৃত্যু ঘটে সেক্ষেত্রে চালককে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এতেই ক্ষোভ বেড়েছে ট্রাক চালকদের। সমস্ত ভারত ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন করছি, এর বিরুদ্ধে লড়াই প্রত্যাহার করেছে, কিন্তু এটা একদম স্থগিত করতে হবে, এটা আমাদের দাবি। আমরা চাইছি যে সরকার একটা এমনই নিয়ম করুক যাতে প্যাসেঞ্জার বা যাত্রী তাদের সুবিধা হোক, আমাদেরও যাতে অসুবিধা না হয়। আমরা সকাল থেকে তো বেরোচ্ছি অ্যাক্সিডেন্ট করার জন্য নয়, আমরা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, নিজের গন্তব্যস্থলে পাঠাবো, এইসব তো আমরা চেষ্টা করি। দেশ জুড়ে ট্রাক ধর্মঘটের প্রভাব পড়েছে জ্বালানিতে। পরিবহন সমস্যায় পাম্পে পৌঁছতে পারছে না গাড়ি, ফলে যেসব পাম্পে সামান্য জ্বালানি আছে সেখানে পাম্প খুলতেই ভিড় করছেন ক্রেতারা। এটা অত্যন্ত আবশ্যক জিনিস, দুম করে আমরা এরকম স্ট্রাইক বললেই স্ট্রাইক করতে পারি না। আর একটা যেটা অসুবিধা দেখি, এই বছরে তেলের একটা দাম কমার চান্স ছিল, সেইটার পরিপ্রেক্ষিতে যেটা ফুল স্টক ওভার স্টক থাকে যাবে, ওভার স্টকটা এবারে অনেকে ছিল না, যার জন্য অনেকগুলো পাম্প ড্রাই হতে আরম্ভ করেছে। দিল্লির সীমানায় কৃষকরা যে আন্দোলন শুরু করেছিলেন তাদের মধ্যে পাঞ্জাব আর উত্তরপ্রদেশের আন্দোলনকারীদের সংখ্যা ছিল সব থেকে বেশি। দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখেই বিতর্কিত 3টে কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ট্রাক চালকদের বিক্ষোভ, মোদী সরকারের পদক্ষেপ কি হয় তাই এখন দেখার। কলকাতা টিভি। মেদিনীপুর পুরসভায় অচলাবস্থা, এর জেরে বুধবার মেদিনীপুর সদর মহকুমা শাসকের দ্বারস্থ মেদিনীপুর পুরসভা 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর। সূত্র খবর, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা। বিক্ষুব্ধ কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব জানান, মহকুমা শাসক পুরসভার প্রশাসনিক দায়িত্বে আছেন, তাই তাঁর সঙ্গে পুরসভা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এসেছেন তারা। তবে মেদিনীপুর পুরসভার পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হতে পারে কিনা তা নিয়ে খোলসা করে কিছুই জানাননি বিশ্বনাথ পাণ্ডব। প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে পুর প্রধানের বিরুদ্ধে পুরসভাতেই অবস্থান বিক্ষোভে বসে পুরসভার বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা আন্দোলন করেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সেই সময় বিক্ষোভ তুলে নিলেও সমস্যার যে সমাধান হয়নি তার প্রমাণ মিলল বুধবারের ঘটনায়, যদিও এদিন মহকুমা শাসকের সঙ্গে দেখা হয়নি বিক্ষুব্ধ কাউন্সিলরদের। আমরা 10 জন বিমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অবস্থানে বসেছিলাম, আপনারা জানেন। আবার বলছি, এসডিও মিদনাপুর মিউনিসিপ্যালিটির একটা পার্ট, প্রশাসনিক পার্ট, ওনার সাথে আমাদের কিছু কথা আছে। এখন আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে, নতুন সাজে সেজে উঠেছে কপিল মুনির মন্দির ও মেলা প্রাঙ্গণ। অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা দমকল বিভাগের। দমকল মন্ত্রী সুজিত বসু অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেন। সাজো সাজো রব গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। মেলাকে সুরক্ষিত করতে সব রকম ব্যবস্থার উদ্যোগ রাজ্য সরকারের। গঙ্গাসাগর কপিলমুনি মন্দির এবং মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে নতুনভাবে। সাজিয়ে তোলা হয়েছে কচুবেড়িয়া এবং লট নং 8 জেটিঘাট। মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এবারে গঙ্গাসাগর মেলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে দমকল বিভাগ। মেলা প্রাঙ্গণ লট নম্বর 8, নামখানা পয়েন্ট, কচুবেড়িয়া পয়েন্ট এবং কুলপির বাফার জোন মিলে মোট 11টি অস্থায়ী দমকল কেন্দ্র তৈরি করা হচ্ছে। মেলা প্রাঙ্গণ সহ মেলার প্রতিটি পয়েন্ট জুড়ে থাকছে 50টি দমকলের ইঞ্জিন। মেলার প্রতিটি পয়েন্ট মিলে মোট 70টি বুলেট থাকছে। প্রতিটি বুলেটে অগ্নি নির্বাপকের সব ব্যবস্থা থাকবে। প্রতিটি পয়েন্টে থাকবে 300 জন দমকল কর্মী। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপলাইনে জল ব্যবহার করবে দমকল কর্মীরা। এজন্য সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া লট নম্বর 8 ও নামখানা পয়েন্টের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় 300টি অতিরিক্ত পয়েন্ট করা হয়েছে। সাগর মেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল কর্মী সুজিত বসু, দমকলের সহকারী সচিব মনোজ আগরওয়াল, দমকল ডিজি রণবীর কুমার। এছাড়াও কচুবেড়িয়ার সবকটি জেটি ও জলাধার ঘুরে দেখেন মন্ত্রী। দমকলের তো মেন আমাদের একটা ফায়ার স্টেশন এখানে আছে। এছাড়া আমরা 11টা ফায়ার স্টেশন টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারেও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে
6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা হবে। আমাদের টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন হবে। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, যেখান থেকে জলের সমস্যা যাতে না হয়। প্রায় 260 জন মতো আমাদের সমস্ত। এছাড়া আমাদের অ্যাডিশনাল কিছু লোক নেওয়া হবে, কিন্তু 260 জন আমাদের অফিসার, ফায়ার অপারেটর, অক্সিলারি ফায়ার অপারেটর সব মিলিয়ে 260। এখানে 70 বুলেট থাকবে, যেটা বেসিক্যালি এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারে আর এফেক্টিভলি সুপারভাইজ করতে পারে। সব মিলিয়ে পূর্ণার্থীর অপেক্ষায় গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।